ওয়েলকাম টু সেনেট নেটসেট পেপার 1 অনলাইন ব্যাচ। এবার আমাদের টপিক রিসার্চ অ্যাপটিচিউড। তো রিসার্চ অ্যাপটিচিউড শুরু করার আগে আমরা কিছু টার্মিনোলজি শিখে নেব, অর্থাৎ যে সমস্ত টার্মগুলো রিসার্চ অ্যাপটিচিউড পড়তে আমাদের কাজে লাগবে, সাহায্য করবে। রিসার্চ অর্থাৎ সার্চ এগেন। সার্চ এগেন মানে হচ্ছে যে সমস্ত বিষয় সার্চড হয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত বিষয় সার্চড হয়ে গেছে সেই সমস্ত বিষয়ের ওপর এগেন সার্চ করা, সেটাকে আমরা বলবো রিসার্চ। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ইনকোয়ারি। ইনকোয়ারি মানে হচ্ছে ইনভেস্টিগেট, অর্থাৎ ইনভেস্টিগেশন করা টু নিউ নলেজ, ফর নিউ নলেজ। তাহলে নতুন কিছু জ্ঞান অর্জনের জন্য এগেন সার্চ করা সিস্টেমেটিক ওয়েতে, সেটাকে আমরা বলবো রিসার্চ। তো এটা ফ্রম অর্থাৎ কোথার থেকে সার্চ করব, ওল্ড কোনো নলেজের উপর ভিত্তি করে, অর্থাৎ অলরেডি অ্যাকুয়ার হয়েছে সে সমস্ত নলেজের উপর ভিত্তি করে নতুন নলেজকে সার্চ করা। সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক সার্চ, এটা হতে হবে সায়েন্টিফিক হতে হবে আর সিস্টেমেটিক হতে হবে। সিস্টেমেটিক মানে স্টেপ বাই স্টেপ কতগুলি পদ্ধতি ফলো করে করতে হবে, নির্দিষ্ট পদ্ধতি যা খুশি করে আমরা রিসার্চ করতে পারি না। সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞান পদ্ধতিগুলি বিজ্ঞানসম্মত হতে হবে, অর্থাৎ সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড প্রসেসগুলো হতে হবে। তার মানে এই নয় যে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, অর্থাৎ যে সমস্ত পদ্ধতি যে সমস্ত এক্সপেরিমেন্ট আমরা ইউজ করব সেগুলো সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড হতে হবে। ফর নিউ ইনফরমেশন ফর অন এ স্পেসিফিক টপিক, এটাও একটা ব্যাপার যে পার্টিকুলার কোনো একটা টপিকের উপর আমরা এটা করে থাকি। ফর এক্সাম্পল সোশ্যাল সায়েন্সে আমরা যে সমস্ত রিসার্চ করি, অর্থাৎ পূর্বের অর্জিত জ্ঞান থেকে, অর্থাৎ যে সমস্ত বিষয়ের উপর রিসার্চ অলরেডি হয়ে গেছে সেগুলোর ওপর থেকে আরও কোনো লিমিটেশনকে তুলে দিয়ে নতুনভাবে আমরা সেগুলোকে নতুনভাবে আলোকপাত করি, সেটাই হচ্ছে রিসার্চ। আমরা জেনারেলি পিএইচডি করতে গেলে এভাবেই করে থাকি। নেক্সট হচ্ছে যে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল। এই টার্মগুলো আমরা আমাদের খুবই পরিচিত, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল। কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা ফিক্সড আর রিমেনিং আনচেঞ্জড, অর্থাৎ আনচেঞ্জড আর সেম, যেগুলো চেঞ্জ হয় না। আর ভেরিয়েবল মানে হচ্ছে এ ভেরিয়েবল ইজ অ্যান আননোন ভ্যালু হুইচ ক্যান ভ্যারি অর মে চেঞ্জ, যেটা ভ্যারি করে বা চেঞ্জ হয়। ফর এক্সাম্পল আমরা যদি লিখি 3x প্লাস 2, তো এই 3x প্লাস 2 ইকুয়ালস টু 0 যদি একটা ইকুয়েশন লিখে থাকি, তো সেক্ষেত্রে ইকুয়েশন, এটা কোনো ম্যাথ নয়, এটা জাস্ট বোঝাবার জন্য যে ইকুয়েশনে এই যে 2, এটা হচ্ছে কি, 2টা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, 2টা আনচেঞ্জড। ভেরিয়েবলে এক্সের ভ্যালু যাই হোক না কেন, আর 2 এর ভ্যালু কিন্তু আনচেঞ্জড। অন্যদিকে এক্সের ভ্যালু যদি 1 হয়, এই টার্মটার ভ্যালু কিন্তু হয়ে যাবে 3। এক্সের ভ্যালু যদি 2 হয়, এই টার্মটার ভ্যালু হয়ে যাবে 6। এক্সের ভ্যালু 3 হলে এটা 9। অর্থাৎ এক্স যেহেতু আননোন, এক্সের ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা টার্মটার ভ্যালু চেঞ্জ হতে থাকবে। তো এখানে কনস্ট্যান্ট টার্মটি হচ্ছে 2 আর ভেরিয়েবল টার্মটি হচ্ছে 3x। এটা আমাদেরকে মনে রাখবে, যদিও 3টা কনস্ট্যান্ট এবং সেটা কোফিসিয়েন্ট, কনস্ট্যান্ট আর ভেরিয়েবল একসঙ্গে থাকলে ভেরিয়েবলই হয়। যাক, এত ম্যাথামেটিক্যাল ব্যাপারে আসার দরকার নেই। আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করে, যেটা চেঞ্জেবল, আর কনস্ট্যান্ট মানে যেটা চেঞ্জ হয় না, এটুকুই মানে। তো এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে ভেরিয়েবলের বিভিন্ন টাইপগুলো বোঝার সময়। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড কন্ট্রোলড ভেরিয়েবল। ভেরিয়েবলকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা ইন্ডিপেন্ডেন্ট, যা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ড করে না। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। ফর এক্সাম্পল আমরা যদি এটা একটা আমরা ছবির সাহায্যে বুঝবো। তো ছবিটা হচ্ছে একটা প্ল্যান্টের গ্রোথ সম্পর্কে, অর্থাৎ গ্রোথ, প্ল্যান্টের গ্রোথ জি ইকুয়ালস টু কিসের উপর ডিপেন্ড করবে? জি, যে সমস্ত, আমি ফাংশন টাংশন করছি না, নর্মালি বলছি,
যে সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে গ্রোথ, প্ল্যান্টের গ্রোথ ডিপেন্ড করে, সেগুলো হচ্ছে যে কয়েকটা আমি লিখছি, যে ওয়াটারের উপর ডিপেন্ড করে, পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হচ্ছে কিনা, লাইটের উপর ডিপেন্ড করে, সানলাইট ঠিকঠাক পাচ্ছে কিনা, এয়ারের উপর, এয়ারটাকে আমি ছেড়েই দিচ্ছি, এরপরে ডিপেন্ড করে ফার্টিলাইজারের উপর, সয়েলের ওপর, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক কিছু আছে, অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এই কয়েকটাকে আমি কনসিডার করেছি। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াটার। ওয়াটার কারোর উপর এখানে ডিপেন্ড করছে না, ওয়াটারের ওপর ডিপেন্ড করছে কে? গ্রোথটা। তাহলে ওয়াটার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গ্রোথ। কিন্তু একটা রিসার্চে আমরা তো একসঙ্গে সমস্ত ওয়াটারের এফেক্ট, লাইটের ফলে গ্রোথের কী এফেক্ট হচ্ছে, সয়েলের ফলে গ্রোথের কি, একসঙ্গে সমস্ত কিছু কনসিডার করি না। আমরা কি করি? আমরা শুধুমাত্র সমস্ত কিছুকে ফিক্সড রেখে শুধুমাত্র একটি বিষয়কে নিয়ে আমরা মাথা ঘামাই, একটি বা দুটি বা দু তিনটি ভেরিয়েবলকে নিয়ে আমরা রিসার্চ করে থাকি নর্মালি। তো এখানে এফ হচ্ছে কি? এফ হচ্ছে ফার্টিলাইজার, এটা চেঞ্জ করা হবে, বাকিগুলো কিন্তু ফিক্সড। অর্থাৎ ধরে নিচ্ছি যে কোনো একটা জায়গায় ওয়াটার, লাইট, সানলাইট, সয়েল ইত্যাদি সমস্ত কিছু একই রকম রয়েছে, অর্থাৎ আনচেঞ্জড, অর্থাৎ সাময়িকভাবে কনস্ট্যান্ট রয়েছে। তো সেগুলোকে আমরা কি বলবো? কন্ট্রোল ভেরিয়েবল। কন্ট্রোল মানে সেগুলোকে কন্ট্রোল করে দেওয়া হয়েছে। কি কন্ট্রোল করা হয়েছে? সেগুলোকে সেম রাখা হয়েছে প্রত্যেকটা প্ল্যান্টের ক্ষেত্রে, বিভিন্ন গাছের জন্য সেগুলোকে ফিক্সড রাখা হয়েছে। এবার ফার্টিলাইজার কোনো গাছে বৃদ্ধি করা হচ্ছে, কোনো গাছে কম দেওয়া হচ্ছে, কোনো গাছে মডারেট দেওয়া হচ্ছে, তার ফলে যে গ্রোথটা কীভাবে হচ্ছে, এটা রিসার্চের বিষয়। সেক্ষেত্রে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে হোয়াট ফ্যাক্টর ইজ চেঞ্জিং ফর ইচ প্ল্যান্ট। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে কোনগুলো চেঞ্জ করা হচ্ছে, সেই ফ্যাক্টরটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ চেঞ্জ করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফার্টিলাইজার, অর্থাৎ সার ইত্যাদি, এগুলো চেঞ্জ করা হচ্ছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে রেজাল্টটা, অর্থাৎ হোয়াট ফ্যাক্টর ইজ বিইং মেজার্ড, কোনটা মেজার করা হচ্ছে। মেজার করা হচ্ছে কি না, গ্রোথ মেজার করা হচ্ছে, প্ল্যান্টের কতটা বৃদ্ধি হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করছি। তাহলে ফার্টিলাইজার এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ও কারোর উপর ডিপেন্ড করছে না, ওইটার ফার্টিলাইজারের বৃদ্ধির ওপর ডিপেন্ড করছে গ্রোথ, অর্থাৎ গ্রোথ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে বাকিগুলো, যেগুলোকে সেম রাখা হয়েছে, আনচেঞ্জড রাখা হয়েছে। হোয়াট স্টেজ দ্য সেম ফর ইচ প্ল্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যান্টের জন্য যেগুলো একই, সেগুলো হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। এবার আমরা এখানে একটা বিষয়ে আসবো, যে এক্সট্রানাস ভেরিয়েবল। এক্সট্রানাস ভেরিয়েবল কাকে বলবো? এক্সট্রানাস ভেরিয়েবল বলবো আর এনি ভেরিয়েবল দ্যাট উই আর নট ইন্টেনশনালি স্টাডিং ইন আওয়ার এক্সপেরিমেন্ট অর টেস্ট। তাহলে আমরা স্টাডিতে কি লিখেছিলাম ফর্মুলাটা? আমরা ফর্মুলাটা লিখেছিলাম জি ইকুয়ালস টু এফ অফ ওয়াটার, সয়েল, লাইট, আর তার সঙ্গে লিখেছিলাম ফার্টিলাইজার। তো এখানে আমরা ফার্টিলাইজারটাকে আমরা চেঞ্জ করাচ্ছি, বাকিগুলোকে চেঞ্জ করাচ্ছি না। তাহলে এই সমস্ত ওয়াটার, সয়েল, লাইট, এগুলো আমাদের স্টাডির মধ্যে রয়েছে, এইগুলোকে আমরা এক্সট্রানাস ভেরিয়েবল বলতে পারি। এই এক্সট্রানাস ভেরিয়েবলগুলোকে কন্ট্রোল ভেরিয়েবল বলবো। কেন কন্ট্রোল ভেরিয়েবল বলবো? কেননা এগুলোকে কন্ট্রোল করা হয়েছে। এবার মনে করো আনইনটেনশনালি, মানে আমাদের জ্ঞানের বাইরে আমরা ছেড়ে দিয়েছি, আমরা মেজার করিনি, সেরকম যদি ভেরিয়েবল হয়, তো ফর এক্সাম্পল ধরো এয়ারের কোয়ালিটির উপরেও কিন্তু প্ল্যান্টের গ্রোথ ডিপেন্ড করে। টবের সাইজ অফ দ্য টাব, সেখানে কেমন সাইজের টব রাখা হয়েছে তার উপরেও প্ল্যান্টের গ্রোথ। তো এগুলো আনইনটেনশনালি আমরা ছেড়ে দিয়েছি বা ইন্টেনশনালি ছেড়ে দিয়েছি, যাই হোক। তো এগুলো কিন্তু এক্সট্রানাস ভেরিয়েবল, কিন্তু এগুলো কন্ট্রোল ভেরিয়েবল নয়। কেননা এগুলোকে আমরা স্টাডিতে কন্ট্রোল করিনি, এগুলোকে ফিক্সড রাখিনি। কোনোটার এয়ার বেশি হবে, কোনোটার
টবের সাইজ বেশি হবে কিনা এগুলো আমরা কনসিডার এখানে করিনি, কিন্তু এগুলো এক্সটার্নাস ভেরিয়েবল, কিন্তু এগুলো কি করা হয়েছে, এগুলো কন্ট্রোল করা হয়েছে, স্টাডির মধ্যে আমরা ফিক্সড করে দিয়েছি সেম। তাহলে এক্সটার্নাস ভেরিয়েবল কন্ট্রোল ভেরিয়েবলের মধ্যে সিমিলারিটি রয়েছে, অল এক্সটার্নাস ভেরিয়েবল আর অল কন্ট্রোল ভেরিয়েবল আর এক্সটার্নাস ভেরিয়েবল, এটা আমরা বলতে পারি। যে সমস্ত ভেরিয়েবল এনি ভেরিয়েবল দ্যাট উই আর নট ইন্টেনশনালি স্টাডিং ইন আওয়ার এক্সপেরিমেন্ট অর টেস্ট, আমাদের টেস্টে যেগুলো আমরা স্টাডি করছি না। এবার ওই বিষয়টাকে এখানে ছবির সাহায্যে আমাদের বোঝানো হয়েছে। ছবির সাহায্যে আমরা এখানে কি দেখানো হয়েছে যে এখানে ফার্টিলাইজার হচ্ছে গ্রিন কালারের যেটা, সেটা ফার্টিলাইজার। প্রথমে ফার্টিলাইজার এখানে দেওয়া হয়নি, জিরো, কিছুই ফার্টিলাইজার দেওয়া হয়নি। তার ফলে প্ল্যান্টের গ্রোথ হয়েছে কত, 1 2 3 4, 4টি পাতা গজিয়েছে। এখানে একই প্ল্যান্টকে একই পরিস্থিতিতে রেখে, অর্থাৎ একই লাইট, একই ওয়াটার, একই টবের সাইজ, একই সয়েল ইত্যাদি দিয়ে এখানে ফার্টিলাইজার কি করা হয়েছে, বাড়ানো হয়েছে। তার ফলে প্ল্যান্টের গ্রোথ কিন্তু বেশি হচ্ছে, একটা পাতা বৃদ্ধি পেয়েছে। তারপর পরের ক্ষেত্রেও সমস্ত কিছু একই রেখে খালি ফার্টিলাইজারটাকে আরও বেশি বৃদ্ধি করা হয়েছে, তো এর প্ল্যান্টের পাতার সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। নেক্সট আমরা দেখছি যে প্ল্যান্টে ফার্টিলাইজার আরও বৃদ্ধি করা হয়েছে, বাকি অন্যান্য বিষয় আনচেঞ্জড রাখা হয়েছে, তো সেক্ষেত্রে প্ল্যান্টের পাতাগুলি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক্ষেত্রে গ্রোথ অফ প্ল্যান্ট ডিপেন্ডস করছে কিসের উপর, ফার্টিলাইজারের উপর। তাহলে ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করছে প্ল্যান্টের গ্রোথ। ফার্টিলাইজার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ড কে করছে, গ্রোথ বা প্রোডাকশনটা, তো সেটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপর হচ্ছে যে আনচেঞ্জড বা কন্ট্রোল ভেরিয়েবল, এখানে কি কি, এখানে আমরা কন্ট্রোল করছি, যদি টবের সাইজ কন্ট্রোল করেছি, হয়তো সমস্ত টবের সাইজ সেম। এখানে আমরা লাইটটাকে কন্ট্রোল করেছি, সমস্ত লাইট একই রকম, সানলাইট বা নর্মাল লাইট একই রকম। ওয়াটার কন্ট্রোল করছি, ওয়াটারটা হচ্ছে একই রকম, সেম রেখেছি। এই সেম রাখাটা হচ্ছে কন্ট্রোল করা বা আনচেঞ্জ করা। ধরা যাক এখানে যে সয়েলটা দেওয়া হয়েছে, সেই সয়েলের পরিমাণটা একই রকম রয়েছে, তাহলে এটাও কিন্তু আনচেঞ্জড রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল বা এগুলো এক্সটার্নাস ভেরিয়েবল। নেক্সট আমরা আসব এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বিভিন্ন বিষয়গুলোতে আমরা আসব। বিভিন্ন নাম আছে, সেই নামগুলোতে আমরা আসব। প্রথমে আসব আমরা এন্ডোজেনাস ভেরিয়েবল। এন্ডোজেনাস ভেরিয়েবল কি, সিমিলার টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এন্ডোজেনাস ভেরিয়েবল বলা হয়। এক্সোজেনাস ভেরিয়েবল কি, সিমিলার টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সোজেনাস ভেরিয়েবল বলা হয়। তাহলে আমরা যদি একটা রিসার্চে একটা মডেল বানাই, সেই মডেলে যদি আমরা দেখতে চাই যে গ্রোথ অফ এ প্ল্যান্ট ইট ডিপেন্ডস অন ফার্টিলাইজার, এখানে এন্ডোজেনাস ভেরিয়েবল এক্সোজেনাস ভেরিয়েবল কি, এটা হচ্ছে গ্রোথটা হচ্ছে এন্ডোজেনাস ভেরিয়েবল, আর এখানে ফার্টিলাইজারটা হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, এ টাইপ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্সপ্লেন্ড ভেরিয়েবল এ টাইপ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কি বলতে পারবো, এক্সপ্লেন্ড ভেরিয়েবল বলতে পারবো, ইডি যোগ হবে এখানে, এক্সপ্লেন্ড যেটাকে এক্সপ্লেন করা হয়েছে, রেজাল্টেন্ট বা রেসপন্সের রেজাল্ট সেটা। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, অর্থাৎ যার দ্বারা এক্সপ্লেন করা হচ্ছে। এইভাবে আমরা বলতে পারি। তো এই বিভিন্ন নাম রয়েছে এগুলোর, আর কিছু না। তো এন্ডোজেনাস এক্সোজেনাস ভেরিয়েবল জেনারেলি কোনো সায়েন্টিফিক বা রিসার্চ মডেলে যখন ব্যবহার করা হয়, তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এন্ডোজেনাস বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সোজেনাস বলা হয়। আর অন্যান্য জায়গায় নর্মালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয় আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। এরপর আমরা আসবো নেক্সট, আমরা আসবো যে ডিসক্রিট ভেরিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল।
তো ডিসক্রিট ভেরিয়েবল কাকে বলবো? এ ভেরিয়েবল দ্যাট ক্যান অনলি টেক এ সার্টেন নাম্বার অফ ভ্যালুজ, যেটা পার্টিকুলার কিছু নাম্বার অফ ভ্যালুজ নিতে পারে, অন্যান্য সমস্ত ভ্যালু কিন্তু নিতে পারে না, সমস্ত ভ্যালু। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, নাম্বার অফ কার্স ইন এ পার্কিং লট। একটা পার্টিকুলার পার্কিং লটে কতগুলি কার রয়েছে। তো এটা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আমরা সেখান থেকে বলতে পারবো যে সেখানে 50টি কার রয়েছে, 50 কার রয়েছে, বা সেখানে 70 কার রয়েছে, বা 20 কার রয়েছে, কিছু একটা পার্টিকুলার নাম্বার বলতে পারবো। কিন্তু আমরা বলতে পারবো না 20.5 কার রয়েছে বা 70.75 কার রয়েছে, এরকম আমরা বলতে পারবো না। অর্থাৎ এটা হচ্ছে হোল নাম্বার ছাড়া এই কারকে সংখ্যায় গোনা যায়, তাছাড়া ইনকমপ্লিট কারকে আমরা কাউন্ট করি না। কোন একটা স্টেডিয়ামে কতজন মানুষ খেলা দেখছে যদি বলা হয়, তাহলে আমরা বলতে পারি যে হয়তো 5,000 লোক সেখানে খেলা দেখছে। কিন্তু আমরা কখনোই বলি না 5,000.75 জন লোক খেলা দেখছে, অর্থাৎ আধখানা মানুষ হয় না। তো এগুলোকে বলবো আমরা ডিসক্রিট ভেরিয়েবল। অন্যদিকে কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে কি? কন্টিনিউয়াস ভেরিয়েবল হচ্ছে যেখানে এনি ভ্যালু কাউন্ট করা যায়, এনি ভ্যালু, সার্টেন ভ্যালু নয়, এনি ভ্যালু যেখানে কাউন্ট করে। ফর এক্সাম্পল ওয়েট। বিভিন্ন একটা ক্লাসরুমে যদি বিভিন্ন স্টুডেন্ট থাকে এবং তাদের বিভিন্ন রকমের ওয়েট হতে পারে, কারোর ওজন 67 হতে পারে, কারোর ওজন 67.5 হবে, কারোর ওজন 67.75 হতে পারে, অর্থাৎ বিভিন্ন ফ্র্যাকশন ভ্যালু কিন্তু এখানে নিতে পারে। তো সেগুলোকে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল বলবো। তাহলে ওয়েট যখন বলবো তখন সেটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে, হাইট হবে কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে। সিমিলারলি ব্রিক্স, ব্রিক মানে হচ্ছে ইট। ব্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ব্রিক্সের ক্ষেত্রে গোটা গোটা একটা বাড়ি তৈরি করতে গোটা গোটা ইট লাগে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল। তো সেক্ষেত্রে আমরা আধখানা ইট কখনো কিনে আনি না বা আধখানা ইটকে কখনো কাউন্ট করি না। যদিও বাড়ি তৈরির সময় ইট ভেঙে কাজে লাগানো হয়, কিন্তু সেটা কাউন্ট করা হয় না সেভাবে, অর্থাৎ ইটকে গোটা দিয়েই কাউন্ট করা হয়, সেজন্য ইট হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল, নাম্বার অফ ইট। তো কন্টিনিউয়াস মানে যেগুলোকে কাউন্ট করা, ডিসক্রিট মানে হচ্ছে যেগুলো ছাড়া ছাড়া, অর্থাৎ এখানে যে ছবি দেওয়া আছে সেখানে যদি ওয়াটার ড্রপ, এখানে ওয়াটার ড্রপগুলোকে 1 বাই 1 কাউন্ট করা হবে, আর এখানে যাবে, এখানে ডিসক্রিট কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্মুথলি যেটা আসবে যেটাকে কাউন্ট বিভিন্ন এনি শেপের হতে পারে, এনি ভ্যালু হতে পারে। নেক্সট আমরা আসবো হাইপোথেসিস। হাইপোথেসিস কাকে বলবো? ইন এ রিসার্চ, হাইপোথেসিস ইজ এ স্পেসিফিক, ক্লিয়ার অ্যান্ড টেস্টেবল প্রপোজিশন or statement about possible outcomes. হাইপোথিসিস বিভিন্নভাবে টেস্ট করা হয়। হাইপোথিসিস মানে হচ্ছে প্রকল্প বা একটা অনুমান বা প্রপোজিশন বলা হয়, যেটা টেস্ট করা হয়, পরে পরে রিসার্চের ক্ষেত্রে কি টেস্ট করে দেখা হয় সেটা মিথ্যা না সত্য। একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে কোনো বিষয় সম্পর্কে, ধরা যাক একটা ক্লাসরুমে টিচার একটা কড়া হোমওয়ার্ক দিয়েছে, পরের দিন একজন স্টুডেন্ট সে ক্লাসে অনুপস্থিত। তো টিচার অনুমান করলেন যে সেই স্টুডেন্টটি হোমওয়ার্কের ভয়ে ক্লাসে আসেনি, অর্থাৎ এটা হলো তার একটা হাইপোথিসিস। তারপরে হাইপোথিসিসটা টেস্ট করার জন্য তিনি ওই স্টুডেন্টের গার্জেনকে ফোন করলেন, ফোন করে জানতে পারলেন যে স্টুডেন্টটি সত্যি শরীর খারাপ যে কারণে আসেননি। তাহলে হোমওয়ার্কের ভয়ে যে টিচার স্টুডেন্টটি আসেনি, এটা মিথ্যা হলো, অর্থাৎ এই যে হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা ফলস হলো। আবার যদি টিচার জানতে পারতেন যে স্টুডেন্টটি বাইরে বেরিয়েছে, আসেনি, বা স্টুডেন্টের কোনো শরীর খারাপ হয়নি, তাহলে টিচারের অনুমানটা সত্য হতে পারতো যে স্টুডেন্টটি মিথ্যা কথা বলে বাড়িতে রয়েছে, বা বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় গিয়েছে, স্কুলে যাওয়ার নাম করে স্কুলে আসেনি, অর্থাৎ টিচারের অনুমান সে হোমওয়ার্কের ভয়ে ক্লাসে আসেনি, এটা কিন্তু ট্রু হতে পারত। নেক্সট হচ্ছে এটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিসের বিভিন্ন রকমের ভাগ রয়েছে, সেগুলো আমরা পরে আসবো।
এবং শুধুমাত্র টার্মটা জানলাম। এরপর হচ্ছে ইন্ডাকটিভ রিসার্চ আর ডিডাকটিভ রিসার্চ। ইন্ডাকটিভ রিজনিং বা ডিডাকটিভ রিজনিং, বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ডিডাকটিভ আর্গুমেন্ট। সেটা কি ইন্ডাকটিভ রিসার্চ কি? স্পেসিফিক টু জেনারেল, স্পেসিফিক টু জেনারেল অর্থাৎ পার্টিকুলার কোনো কিছু থেকে জেনারেলাইজ করা, অর্থাৎ এক্ষেত্রে নতুন থিওরি ইনভেনশন হয়। ইন্ডাকটিভ মানে হচ্ছে ইন্ডাকটিভের ইন থেকে ইনভেনশন, এই কথাটা মনে রাখতে হবে যে ইনভেনশন অর্থাৎ নতুন কিছু আবিষ্কার হয়। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ইজ কনসার্নড উইথ দ্য জেনারেশন অফ নিউ থিওরি, অর্থাৎ নিউ থিওরি এখানে ডেভেলপ হয়। এমার্জিং ফ্রম দ্য ডেটা, ওর কিছু ডেটা থাকে সেখান থেকে, ডেটা বা কোনো ডেটা কালেকশনের মাধ্যমে বা কোনো ইনফরমেশান থেকে কি হয়, নিউ ইনফরমেশান আমাদের আসে, এটাকে ইন্ডাকটিভ রিসার্চ বলবো। ডিডাকটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু নতুন জেনারেলাইজড কোনো থিওরি তৈরি হয় না, বরং জেনারেল কোনো থিওরি থেকে পার্টিকুলার বিষয় সম্পর্কে দেখা হয়, জেনারেল থেকে পার্টিকুলারে যাওয়া হয়, সেটাকে বলবো ডিডাকটিভ। ডিডাকটিভ মানে ডিডিউস, অর্থাৎ অলরেডি কোনো কিছু আছে তার ভেতর থেকে ছোট্ট কিছু জিনিস বের করে আনা, সেটাকে বলবো ডিডাকটিভ, ডিডিউস করা। তো এক্ষেত্রে কি হয়, এ ডিডাকটিভ অ্যাপ্রোচ ইজ কনসার্নড উইথ ডেভেলপিং এ হাইপোথিসিস। এক্ষেত্রে জেনারেলি হাইপোথিসিস ডেভেলপ করা হয় বা অনেকগুলি হাইপোথিসিস ডেভেলপ করা হয় বেসড অন এক্সিস্টিং থিওরি, এক্সিস্টিং যে থিওরি থাকে তার উপর বেস করে। তারপর সেই হাইপোথিসিসকে টেস্ট করা হয় এবং টেস্ট করে ট্রু ফলস কিনা সত্য মিথ্যা পার্টিকুলার বিষয়ের উপর জানা যায়। এটা হচ্ছে ডিডাকটিভ রিসার্চ। এরপরে আমরা আসব পপুলেশন অ্যান্ড স্যাম্পল। পপুলেশন কি? পপুলেশন হচ্ছে টোটাল সেন্সে ব্যবহৃত হয়। পপুলেশন হচ্ছে কোনো একটা লার্জ এরিয়ার, পপুলেশন মানে শুধুমাত্র পিপল নয়, পপুলেশন মানে বিভিন্ন যে বিষয়ে রিসার্চ করছি সেই বিষয়ের টোটাল স্যাম্পল সাইজটা, টোটাল সাইজটাকে আমরা বলবো পপুলেশন। আর সেই টোটাল থেকে যদি আমরা কিছুটা অংশ নিয়ে বের করে নিয়ে আসি তাহলে সেটাকে আমরা বলবো স্যাম্পল। এ কম্প্রিহেন্সিভ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস মানে শুধুমাত্র যে পিপল হবে তার কোনো মানে নেই, অর অবজেক্টসও হতে পারে। ইট হ্যাজ অ্যান এভারেজ অফ গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স। এভারেজ গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে এগুলোর মধ্যে কমন একটা ফিচার্স থাকবে। ফর এক্সাম্পল, এখানে যে ছবিটা আমরা নিয়েছি, এখানে মানুষের ছবি নিয়েছি, অর্থাৎ সবাই, এদের মধ্যে কমন ফিচার্স কি, সবাই হচ্ছে মানুষ এবং সবাই পার্টিকুলার কোনো একটা লোকালিটির, অর্থাৎ ধরা যাক এটা বারডওয়ান ডিস্ট্রিক্টের পিপল। তার মধ্য থেকে এখানে স্যাম্পল নেওয়া হয়েছে, কিছু মানুষকে তুলে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্যাম্পল। অর্থাৎ এই কয়েকটা স্যাম্পলের উপর টেস্ট করে আমরা এই টোটাল পপুলেশনের উপর কোনো কিছু কনক্লুশন টানতে পারি বা সিদ্ধান্তে আমরা আসতে পারি। এটা এভাবেই রিসার্চ করা হয়ে থাকে। তো স্যাম্পল জিনিসটা কি? স্যাম্পল হচ্ছে এ গ্রুপ অফ পিপল অর অবজেক্ট টেকেন ফ্রম পপুলেশন, পপুলেশন থেকে নেওয়া হবে। ইট শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ পপুলেশন, অর্থাৎ এটা ট্রু রিপ্রেজেন্টেটিভ হতে হবে। ট্রু রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে যে পপুলেশনে যে ধরনের বিভিন্ন বিষয় থাকবে সেগুলোকে স্যাম্পলের মধ্যে যেন সেগুলো উঠে আসে। অর্থাৎ এখানে যেমন রেড কালারের আছে, রেড কালার এসছে, এখানে যেমন ব্লু কালার আছে, ব্লু কালার এখানে উঠে এসছে, এখানে হোয়াইট কালার, এখানে হোয়াইট কালার উঠে এসছে। অর্থাৎ সব ধরনের বিষয় কিন্তু থাকতে হবে, তবেই সেটা ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তার কারণ হচ্ছে যে যদি শুধুমাত্র হোয়াইটগুলোকে কনসিডার করা হয় তাহলে সেই রিসার্চে বায়াসনেস চলে আসবে। ফর এক্সাম্পল, ধরা যাক এখানে যারা কালারফুল রয়েছে তারা হচ্ছে রিচ পিপল, আর যারা হোয়াইট কালারের রয়েছে, হোয়াইট রয়েছে কালারলেস, তারা হচ্ছে পুয়ার পিপল। যদি শুধুমাত্র কালারগুলোকেই এখানে কনসিডার করে নেওয়া হতো তাহলে কি হতো, শুধুমাত্র রিচ পিপলের উপর রিসার্চটা হয়ে যেত, তাহলে টোটালের উপর রিসার্চ হতো না। বিষয়টাকে আমরা আরেকটু অন্য এক্সাম্পল নিয়ে দেখি, যে কোনো একটা ফরেস্টেড এরিয়ার মধ্যে, ফরেস্ট এরিয়াতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে,
বিভিন্ন ধরনের গাছের মধ্যে কোন ধরনের গাছ কত রয়েছে সেগুলো আমরা এটা কাউন্ট করব। তো একটা লার্জ ফরেস্টে কত গাছ রয়েছে না রয়েছে সেটা আমাদের হয়তো কাউন্ট করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা ফরেস্টের কয়েকটা জায়গা নিয়ে স্যাম্পল চুজ করলাম, অর্থাৎ পার্টিকুলার এই জায়গাগুলোকে নিয়ে আমরা কাউন্ট করে দেখলাম যে টু 200 স্কোয়ার ফিটের মধ্যে বা 2000 স্কোয়ার ফিটের মধ্যে কতগুলো গাছ রয়েছে, কি কি গাছ রয়েছে দেখে নিলাম, কয়েকটা স্যাম্পল আমরা চুজ করে দেখে নিলাম, 3-4টা। তো সেক্ষেত্রে সেগুলো চুজ করে দেখার পর আমরা দেখলাম যে ধরা যাক যে ফরেস্ট অ্যাকচুয়ালি 10,000 বা 30,000 স্কোয়ার ফিট জুড়ে ফরেস্ট রয়েছে। তাহলে সেই 30,000 স্কোয়ার ফিট ফরেস্ট আমাদেরকে পুরোটা কিন্তু কনসিডার করতে হচ্ছে না। এই স্যাম্পেলগুলো থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাব টোটাল ফরেস্টের, অর্থাৎ টোটাল ফরেস্ট অঞ্চলে যে সমস্ত গাছ রয়েছে তাদের কনসিডার করা হয়ে যাবে। অনেকটা ভাতের হাঁড়িতে যেমন চাল দেখা হয় ফুটছে কি না, দুটো একটা ভাত টিপে দেখলেই বোঝা যায় যে ভাত হয়েছে কি না, ঠিক সেরকম এটা হচ্ছে স্যাম্পেল আর পপুলেশনের মধ্যে এটাই সম্পর্ক। তো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।